আগামী 1 ঘন্টা ভারতীয় উপমহাদেশে যারা জবাব চায় বাংলা দেখছেন এবং তার পাশাপাশি বিশ্বজুড়ে যারা জবাব চায় বাংলার অডিয়েন্স যারা এই মুহূর্তে দেখছেন, আগামী 1 ঘন্টা কোথাও যাবেন না, কারণ খুব বড় কিছু ডেভেলপমেন্ট হতে চলেছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের খেল খতম, বোধহয় প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ, এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে, যে সিদ্ধান্তগুলো 2025-এর জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে রয়েছে হাতে 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে মোহাম্মদ ইউনূস যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, তাহলে নিজের যে নৌকো সেই নৌকো বাঁচবে, নয়তো শেখ হাসিনার যে নৌকো, পালতোলা নৌকো, সেই আওয়ামী লীগের পালতোলা নৌকো আবার ফিরতে পারে বাংলাদেশে। আমি আজ দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং দুটো বিষয়কে আমি দুটো প্রশ্নে ভাগ করে নেব। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব ওয়ালে, ময়ূকের আজ দুটো প্রশ্ন এবং সেই দুটো প্রশ্ন এই মুহূর্তে দেখাবো। ইউনূসের খেল খতম, ফিরছেন শেখ হাসিনা। কেন বলছি? তার কারণ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার পাল্টা আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ আদালতেই মোহাম্মদ ইউনূসের নামে মামলা হয়েছে। ভয়ঙ্কর কিছু অভিযোগ নিয়ে সেই মামলা হয়েছে। সারা পৃথিবীর মানুষের দেখা উচিত, এবং তার পাশাপাশি বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছেন, নির্দিষ্টভাবে বলতে গেলে চট্টগ্রামের যারা হিন্দু বৌদ্ধরা রয়েছেন, তারা নিশ্চিন্তে আজ রাতে ঘুমোতে পারেন। গোটা পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে ফাইল এই মুহূর্তে রিপাবলিক বাংলা অ্যাক্সেস করেছে, সেই ফাইলে কি আছে, মোহাম্মদ ইউনূসের নামে কি অভিযোগ, এই সমস্ত কিছু নিয়ে যিনি সিলেটের নির্বাসিত যে মেয়র, সেই সিলেটের নির্বাসিত মেয়র যিনি লন্ডনে বসে রয়েছেন, এই মুহূর্তে নির্বাসনে রয়েছেন, তিনি আজ জবাব চায় বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আসতে চলেছেন। আগামী কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে সেই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমি নেব এবং লাইভ আপনাদেরকে দেখাবো। এটা প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটা আমার মাথায় ভীষণভাবে দানা বাঁধছে প্রশ্ন, আমার মনেও প্রশ্ন, হিন্দু মরছে বলেই চুপ বুদ্ধিজীবীরা দেখবেন এত চুপ। গোটা পৃথিবীর বাঙালি বুদ্ধিজীবী যারা, নির্দিষ্টভাবে বলতে গেলে কলকাতার বুদ্ধিজীবী যারা ক্যা ছি করেন, কলকাতার বুদ্ধিজীবী যারা চিৎকার করে শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে চিৎকার করে বলেন আমরা সবাই বহিরাগত, আমরা সবাই চোর, এই সমস্ত পোস্টার গলায় করে, বুকে করে তারা মিছিল করেন। যারা প্যালেস্টাইনের জন্য মিছিল করেন, যারা গাজার জন্য মিছিল করেন, নিকারাগুয়া, উরুগুয়ায়, কিউবা, এই সমস্ত কঠিন নামের দেশ, সেই নামের কঠিন দেশ এবং তাদের রাষ্ট্রনেতাদের জন্য যারা মিছিল করেন, ফিদেল কাস্ত্রোর জন্য মিছিল করেন, নেলসন ম্যান্ডেলার জন্য মিছিল করেন, প্যালেস্টাইন স্বাধীন হোক তার জন্য যারা মিছিল করেন, তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো মিছিল করছেন না, বাংলাদেশের বৌদ্ধদের জন্য কোনো মিছিল করছেন না। কেন? টাকা ঢোকেনি, ফান্ডিং আসেনি, নির্দেশ আসেনি, ডিপ স্টেট কোনো রকম কোনো হুঁশিয়ারি দেয়নি, কোনো কমান্ড আসেনি কোনো সন্ত্রাসবাদী গ্রুপ থেকে। কেন? এই জবাব বাংলার মানুষ চায়, কারণ হিন্দুদের জানমালের দাম এত সস্তা নয়, এবং হিন্দুরা এখনো যদি ঐক্যমত্য না হতে পারে, তাহলে হয়তো চোখের সামনে দেখব হিন্দুদের মার খাওয়া, হিন্দুদের জবাই করার এই সমস্ত হুমকির পরেও আমাদের জন্য কেউ মিছিল করছে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি মঙ্গল গ্রহের জন্য মিছিলটা হচ্ছে। আমি প্রথমে যে দুভাগে আজ জবাব চায় বাংলা করব, তার মধ্যে থেকে প্রথম ভাগ আপনাদের সামনে আনতে চলেছি। মোহাম্মদ ইউনূসের খেল খতম। কেন বলছি? মোহাম্মদ ইউনূস একেবারে পলিটিক্যাল নন এন্টিটি, অর্থাৎ পলিটিক্যালি, রাজনৈতিকভাবে মোহাম্মদ ইউনূসের কোনো ক্রেডিবিলিটি নেই। মোহাম্মদ ইউনূসের বাল্যকালের বন্ধু বাংলাদেশি সংবাদ মাধ্যমে বলছেন টাকা দিয়ে মোহাম্মদ ইউনূস পুরস্কার কিনেছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক ফ্রড, অর্থাৎ বিভিন্ন ধরনের জালিয়াতির মামলা, সেই মামলাগুলো রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই মোহাম্মদ ইউনূসকে বাংলা, অর্থাৎ সোনার বাংলাদেশের মাথায় বসিয়ে দেওয়া হলো কেন? কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ ইউএস ডিপ স্টেটের হাত, অর্থাৎ কমলা হ্যারিস এবং জো বাইডেন তারা চেয়েছিলেন একটা পুতুল সরকার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এই সমস্ত জায়গায় বসে। ভারতে তারা পারেনি। ভারতে চেষ্টা হয়েছিল রাহুল গান্ধীকে একটা পুতুল হিসেবে বসিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে বাংলাদেশে শেখ হাসিনার মতন একজন জননেত্রীকে, তার সরকারকে ফেলে দিয়ে মোহাম্মদ ইউনূসের মতো একজন পুতুলকে বসিয়ে দেওয়ার
যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত হয়েছে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বোধহয় খেল খতম হচ্ছে। কেন বলছি? কারণ মোহাম্মদ ইউনূসের এর আগে ইতিহাসের পাতায় যাদের যাদের নামে যুদ্ধ অপরাধী হিসেবে সাদ্দাম হুসেন হতে পারে, মুয়াম্মার গাদ্দাফি হতে পারে, আফ্রিকার একাধিক ডিক্টেটর হতে পারে, তাদের নামে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে মামলা হয়েছে, সেই মামলা হওয়ার পরে তাদের যে অবস্থা হয়েছিল, সারা বিশ্বের যারা সেনাবাহিনী রয়েছে তারা যেভাবে একত্রিত হয়ে সেই সরকারগুলোকে ফেলে দিয়েছিল, মোহাম্মদ ইউনূসের সরকারও কি সেভাবে পড়তে চলেছে? আমি প্লাজমার মাধ্যমে একবার দেখার চেষ্টা করব। মোহাম্মদ ইউনূসের খেল খতম, কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। মোহাম্মদ ইউনূস নিজে বুঝতে পারছেন এবং ঘন ঘন বিদেশে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লবিং করছেন। আন্তর্জাতিক আদালতে মামলা, এই আন্তর্জাতিক আদালতে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা, কতটা লজ্জাজনকের থেকেও বড় কথা, কতটা ভয়ঙ্কর এটা। ইউনূসের সরকার অবৈধ, একদম নির্দিষ্টভাবে এই অবৈধ সরকারের আগে আওয়ামী লীগের একাধিক সদস্য বলেছে, এবার পেটিশনে অফিসিয়ালি অবৈধ একটি সরকার চালাচ্ছে। কারণ কি শেখ হাসিনা কোনোদিন রিজাইনই করেনি, পদত্যাগ না করে শেখ হাসিনা চলে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে খেলা শুরু, খেলাটা এবার বোধহয় সীমানা পেরিয়ে, বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে একেবারে নেদারল্যান্ডে এই খেলাটা হবে, হেগ শহরে। গণহত্যা, হিন্দু বৌদ্ধ হত্যা, ভাবুন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি মারাত্মক সব অভিযোগ উঠছে। গণহত্যা, এই গণহত্যা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা চুপ। হিন্দু বৌদ্ধ হত্যা, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে চুপ। 15,000 আক্রান্ত ও ঘর ছাড়া। আওয়ামী লীগের যারা সদস্যরা রয়েছেন তারা ঘর ছাড়া, নির্বাসিত অনেককে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিধন করা হয়েছে, একেবারে ধরে ধরে জবাই করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় বলা হচ্ছে হিন্দুদেরকে জবাই করা হবে, পুলিশকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। সেই ছবি আমরা দেখিয়েছি, একেবারে জীবন্ত জ্বালিয়ে জ্বালিয়ে এক একটা থানা ধরা হয়েছে, পেট্রোল ঢালা হয়েছে, কেরোসিন ঢালা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে নিয়ে আমি জানি না ওয়েস্টার্ন মিডিয়ার কেন এত প্রবলেম, আমি জানি না। মিনমিনে মিডিয়া, আজও মিনমিনে মিডিয়া, আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন, গোটা বিশ্ব থেকে যারা বাঙালিরা দেখছেন, আমি এই চিৎকার করে চোখে চোখ রেখে এই কথাগুলো বলছি, কিন্তু মিনমিনে মিডিয়া, অর্থাৎ যে মিডিয়া বাংলার হিন্দুদের নিয়ে কথা বলতে চায় না, বাংলাদেশের হিন্দুদের খবর দেখাতে চায় না, সেই মিডিয়া মোহাম্মদ ইউনূসকে বারবার সমর্থন করছেন। এবং আমি জানি না বাংলাদেশের মিডিয়ার কি এমন কম্পালশন আছে, তাদের ভয় দেখানো হচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে। বাংলাদেশের মিডিয়া কেন মিনমিন করছে? এই মিনমিন 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 করা বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক যে ওয়েস্টার্ন মিডিয়া, অর্থাৎ পশ্চিমী দেশগুলোর মিডিয়া, সেই মিডিয়াগুলোর এবার সময় এসেছে পক্ষ নেওয়ার। কারণ আগামী কয়েক বছর ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্টভাবে হিন্দুদের জানমালের দাম যাতে দেওয়া হয়, হিন্দুদেরকে যেভাবে কুপিয়ে হত্যা করার ছক করছে মোহাম্মদ ইউনূস, জামাতি, বিএনপিরা, সেইটা যেন না করা হয়, তার জন্য কিন্তু ঢাল হয়ে দাঁড়াবেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি নরেন্দ্র মোদী, ভাবুন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, তিনজন ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েছে হিন্দুদেরকে রক্ষা করবার জন্য। এর থেকে ভয়ঙ্কর কিছু হতেই পারে না। ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে মোহাম্মদ ইউনূস যদি দাঁড়ান, মোহাম্মদ ইউনূস এখানে, ডোনাল্ড ট্রাম্প ওখানে। আমি জানি না মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের এই লড়াই, অসম লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প জিতবেন এটা তো সবাই জানে, কিন্তু কি ভয়ঙ্করভাবে হারবেন মোহাম্মদ ইউনূস ভগবানই জানে। এরপরে আমি নির্দিষ্টভাবে দেখানোর চেষ্টা করব এই খেল খতম যে হয়েছে। কেন এই কথাটা বলছি? যারা অভিযোগটা করেছেন, অর্থাৎ বাংলাদেশের নাগরিক, আওয়ামী লীগের সদস্য এবং নেতা কর্মী যারা রয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মী যারা নিজেরাও নির্বাসিত, তারা অনলাইনে এই অভিযোগটা করেছেন আন্তর্জাতিক আদালতে। এর আগে আন্তর্জাতিক আদালতে আমরা দেখেছি লিবিয়া, সিরিয়া, একাধিক আফ্রিকান কান্ট্রি, উগান্ডা, রুয়ান্ডা, যে ভয়ঙ্কর হিংসার ঘটনা রুয়ান্ডাতে হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ক্যাম্বোডিয়া, এই সমস্ত জায়গাতে যে যে ডিক্টেটর ছিল তার এগেনস্টে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে। এবং এই ডিক্টেটর, এবার কি বলার সময় এসেছে? ডিক্টেটর, স্বৈরাচারী শাসক মোহাম্মদ ইউনূস বলার সময় এসেছে। আপনারা বলুন, লিখুন, ময়ূককে এই মুহূর্তে জানান। কিন্তু স্বৈরাচারী ডক্টর ইউনূস, তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কি কারণে মামলা করা হয়েছে একবার শুনবো। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা
লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে। এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তার জোর করে সরিয়ে দিয়েছে। যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে প্রথম, আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন, আমাদের ব্যারিস্টার সাহেবরা, তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন। প্রায় 15,000 মানে ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই আইসিসিটা কি? আইসিসি এক ভয়ঙ্কর সংস্থান, যে সংস্থানের মাধ্যমে যে কোনো দেশের যে কোনো স্বৈরাচারী শাসক অর্থাৎ ডিকটেটরকে সরিয়ে দেওয়া যায়। বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে কষ্টে আছেন, বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে মনে করছেন যে মোহাম্মদ ইউনূসের এই সরকার চলে যাওয়া উচিত, এই মোহাম্মদ ইউনূসের সরকার ডিকটেটর রাজ চলছে, এই মোহাম্মদ ইউনূসের সরকারের স্বৈরাচার রাজ চলছে, ভারতবর্ষের মানুষের দেখা উচিত এই আইসিসির ক্ষমতা যদি আইসিসি প্রদান করে। আইসিসি মানে এতগুলো দেশ, 140টা দেশ, সেই 140টা দেশ যদি একত্রিতভাবে বলে মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ো, তাহলে মোহাম্মদ ইউনূসের অবস্থা কি হবে আমরা জানি না, কিন্তু মোহাম্মদ ইউনূসকে পরবর্তী প্লেন ধরতে হবে প্যারিসে। আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কি একবার দেখাবো। আন্তর্জাতিক অপরাধ আদালত কি? 2002 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত, যার নিজস্ব হেড অফিস রয়েছে, নিজস্ব ফান্ড অ্যালোকেশন রয়েছে। 2002 সালে তৈরি হয় এই আন্তর্জাতিক অপরাধ আদালতের পরে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের বিচার, বড় বড় রাষ্ট্রনায়ককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে এই আন্তর্জাতিক অপরাধ আদালত। কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা রাখে আন্তর্জাতিক স্তরে। ভাবুন, কেউ পার পাবে না, যত বড়ই ডিক্টেটর হোক, তার মোহাম্মদ ইউনূস হোক বা মুয়াম্মার গাদ্দাফি হোক বা সাদ্দাম হুসেন, আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা রয়েছে আইসিসির। অপরাধীকে ধরা বা সাজা কার্যকর করার ক্ষমতা নেই আন্তর্জাতিক আদালতের, অর্থাৎ সে দেশের বাহিনী, নিজস্ব বাহিনী না থাকায় সাজা দিতে অক্ষম আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু তার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলিকে সাজা দিতে আহ্বান জানানো হয়। অর্থাৎ বাংলাদেশের সরকার যদি এই মুহূর্তে মনে করে মোহাম্মদ ইউনূসকে সাজা দেবে, ভারতের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, সারা পৃথিবীর সেনাবাহিনী যারা আইসিসির অন্তর্ভুক্ত থাকতে পারে, বা যদি তাদেরকে একত্রিত করা যায় মোহাম্মদ ইউনূসের মতন স্বৈরাচারী, যারা বারবার বলা হচ্ছে স্বৈরাচারী কাজকর্ম করছেন মোহাম্মদ ইউনূস, সেটা খুব সহজে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এবার নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইউনূসকে কেন কাঠগড়ায় দাঁড় করানোটা প্রয়োজন, আন্তর্জাতিক আদালতে মোহাম্মদ ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজন, একবার দেখে নেব। শেখ হাসিনাকে যদি দাঁড় করানো যায়, শেখ হাসিনার বিরুদ্ধে যদি অভিযোগগুলো থাকে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেন থাকবে না? মোহাম্মদ ইউনূস তো এই সমস্ত কিছু করেছেন বলে বাংলাদেশের মানুষ বলছেন। মোহাম্মদ ইউনূস করেছেন কি করেননি লিখুন, শেয়ার করুন। এই মুহূর্তে সারা বিশ্ব থেকে যারা মুয়ুবকে দেখছেন, সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ গণহত্যার অভিযোগ হয়েছে কি নেই, হ্যাঁ কি না বলুন। দ্বিতীয়, পুলিশ কর্মীদের নির্মম হত্যার অভিযোগ কারা করেছে? যারা করেছে তাদের মাথার উপরে এখন মোহাম্মদ ইউনূস বসে রয়েছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, হিউম্যান রাইটস কাউন্সিল, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তারা কোথায়? তারা দেখতে পাচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে? মহিলাদের ধর্ষণের অভিযোগ, একের পর এক অভিযোগ। সেই অভিযোগগুলো প্রমাণিত হলে মোহাম্মদ ইউনূসের কি সরকারে থাকা উচিত? দেশ ছাড়তে বাধ্য করার অভিযোগ, একের পর এক নেতা কর্মী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। দেশের সম্পদ নষ্ট করার অভিযোগ, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এবং সেটা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তারা বলার চেষ্টা করছে আমরা মেট্রো পুড়িয়েছি, আমরা পুলিশ মেরেছি, আমরা গণহত্যা করেছি এবং এই সমস্ত কিছু করেছি আমরা কারণ অত বড় বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল গণহত্যা। এটা কেউ বলতে পারে? কোন বিপ্লবে গণহত্যা হয়? বিপ্লব স্বতঃস্ফূর্ত হয়, বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয় না। মোহাম্মদ ইউনূস আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় এই কনস্পিরেসিটা করা হয়েছে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য। তার মানে এটা ষড়যন্ত্র, এটা বিপ্লব নয়। মোহাম্মদ ইউনূস আসলে যে কাজটা কঙ্গোতে হয়েছে, যে কাজটা উগান্ডাতে হয়েছে, যে কাজটা বিভিন্ন দেশের ডিক্টেটররা করেছেন, সেটাই মোহাম্মদ ইউনূস তার মানে করেছেন। বাংলার মানুষ জবাব চায়। তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা আমরা নেব এবং তারপর একদম সরাসরি চলে যাব লাইভ আনোয়ারুজ্জামান সাহেবের কাছে, যিনি নির্বাসিত মেয়র সিলেটের। এই মুহূর্তে অনেক দূরে
পশ্চিমী একটি দেশে বসে রয়েছেন, যে দেশ থেকে বাংলাদেশ দেখা যায় না, অনুভব করা যায় না, শুধু স্মৃতিটুকু আছে। এক রাতের নোটিসে মোহাম্মদ আনোয়ারুজ্জামানকেও দেশ ছাড়তে হয়েছে, শেখ হাসিনাকেও দেশ ছাড়তে হয়েছে, আমার বাপ দাদাকেও দেশ ছাড়তে হয়েছিল। এক অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে 46, 47, 71 বা 2024। কিন্তু তার আগে একটি ব্রেকিং নিউজ নেব আমি, এবং এই ব্রেকিং নিউজটা বোধহয় আবার পর্দাফাশ করে দিচ্ছে মোহাম্মদ ইউনূসের, যে বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করে দেওয়া। শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের পর্দাফাশ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। এই মুহূর্তে গোটা বিশ্বকে জানাচ্ছে রিপাবলিক বাংলা, জীবিত স্বামীকে মৃত বলে অভিযোগ কুলসুম বেগম নামে এক মহিলার। পরে জানা যায় স্বামী মারাই যায়নি, স্বামী খুন হয়েছে, আওয়ামী লীগের হাতে খুনের অভিযোগ মহিলার, এবং তার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে দিয়েছে নতুন সরকার। অভিযোগ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে, মানে শেখ হাসিনা গণভবনে বসে বসে বহু কিলোমিটার দূরে একজনকে মেরে দিল, আদপে সে মারাই যায়নি। সম্প্রতি সুস্থ অবস্থায় ফেলেন মহিলার স্বামী, মহিলার স্বামী বেঁচে রয়েছে, মহিলার স্বামীর নাম আল আমিন। তার যদি প্রতিক্রিয়া, জীবিত অবস্থায় তার প্রতিক্রিয়া যদি শুনতে পারি, একবার পিসিআরকে বলবো শোনাতে। মামলা 3 মাস পরে থানায় হাজিরা মৃত স্বামীর। সার্কাস চলছে বাংলাদেশে, দেখুন সার্কাস দেখুন। স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ স্বামীর, আর স্বামী তাকে মারাই হয়নি, তাকে খুনই করা হয়নি, তাকে নাকি শেখ হাসিনা মেরে দিয়েছে। সে ড্যাং ড্যাং করে জীবিত অবস্থায় থানার সামনে আসেন এবং বলেন আমি জীবিত আছি ভাই। শুনুন, সেই আমরা তার প্রতিক্রিয়া শোনাবো। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে শোনাচ্ছি, এবং তার পাশাপাশি এই মুহূর্তে যিনি আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, হিন্দুরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে, বৌদ্ধরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে, কচুকাটা করা হচ্ছে আওয়ামী লীগের সদস্যদের, পুলিশদেরকে জ্যান্ত মারা হচ্ছে, সংখ্যালঘুরা যে বাংলাদেশে ভালো নেই, এই সমস্ত অভিযোগ এতদিন ধরে রিপাবলিক বাংলা দেখাচ্ছিল। কিন্তু এখন এটা আন্তর্জাতিক বিষয়, এটা একটা গ্লোবাল নিউজ, এবং এই গ্লোবাল নিউজ এই মুহূর্তে গ্লোবাল, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। আনোয়ারুজ্জামান সাহেব এই মুহূর্তে রয়েছেন, এবং আমি সরাসরি চলে যাব লন্ডন থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাসিত সিলেট শহরের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আনোয়ারুজ্জামান সাহেব, আপনি বলুন, শেখ হাসিনার বিরুদ্ধে তো আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছে, পাল্টা মামলা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করার সাহসটা কেন দেখালেন আপনারা? আপনাকে যদি বলা হয় 1, 2, 3 করে পয়েন্ট করে বলতে, গোটা বিশ্বের মানুষ দেখছে, যদি বলেন। ধন্যবাদ ময়ূর রঞ্জন ঘোষ আপনাকে, এবং এই মুহূর্তে আর বাংলার সাথে যারা আছেন, আমার ভারতবর্ষ সহ বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষাভাষী সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা কথা বলেছেন যে কেন আমরা এত সাহস দেখালাম। তো দাদা, আমরা যে কথাটা বলতে চাই যে সাহসের বিষয় না। যখন আমার মাতৃভূমি আক্রান্ত, আমাদের 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ একটি জবরদখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার যে রেজিম, একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে জবরদখল করেছে, জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আপনি জানেন যে ওনার অবস্থান সম্পর্কে ভারতবর্ষের মানুষ জানেন, বিশ্ববাসী জানেন উনি কোথায় আছেন, কিভাবে আছেন। তো এই বিষয়টা হলো যে আজকে আমাদের যে একটি শান্ত বাংলাদেশ, এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশের জন্ম হয়েছিল 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। আমি কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষের মানুষ যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের 1 কোটি মানুষকে সেখানে তারা রেখে সহযোগিতা করেছিলেন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে। যুদ্ধ করে প্রায় 18,000-এর বেশি সৈন্য ভারতবর্ষের সেদিন শহীদ হয়েছিলেন। তো আমি কৃতজ্ঞতা জানাই শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের যারা মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন। এবং আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের বর্তমান যে রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা আপনারা দেখেছেন
যে একটি জঙ্গি গোষ্ঠী মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান করে বাংলাদেশের মসনদ বা ক্ষমতা জোর করে দখল করেছিল এবং 5ই অগস্টে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা গণভবনে হত্যা করতে চেয়েছিল এবং তারা মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তারা হত্যা করতে পারে নাই এবং পরবর্তী সময় তারা সারা বাংলাদেশে প্রায় 2.5 লক্ষের বেশি আমাদের নেতাকর্মীর বাড়ি তারা ভেঙে দিয়েছে, লুটপাট করেছে, ডাকাতি করেছে, আগুন লাগিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে তারা সারকার করে দিয়েছে। বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জাতির পিতার যে বাড়ি থেকে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার আদায়ের যে সুতিকাগার 32 নম্বরের বাড়ি, সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গণভবন জ্বালিয়ে দিয়েছে, সারা বাংলাদেশকে একটি তারা ত্রাসের রাজত্ব। আমি নির্দিষ্ট করে আপনাকে এই প্রশ্নটা করছি কারণ এটা বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের যারা চারপাশে ঘুরছেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি মিথ্যা খবর করছি। আপনাকে বলতে হবে আপনি যে খবরটা হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, সংখ্যালঘুদেরকে, পুলিশকে বা আওয়ামী লীগের কর্মীদেরকে জ্যান্ত জ্বালানো, মাররা, জবাই করা, ঘর ছাড়া করা, নির্বাসিত করা, এই অভিযোগগুলো কি সত্য না মিথ্যা? আমি আপনাকে একে একে আসছি যে এই কারণেই যে এগুলো সবই সত্য ঘটনা। তারা বাংলাদেশের মিডিয়ার মুখ বন্ধ করে দিয়েছে, গলা চিপে ধরেছে। আমাদের সাংবাদিক বন্ধুরাও কিন্তু অসহায়, অনেক সাংবাদিকদের তারা গ্রেপ্তার করেছে এবং নির্যাতন করছে। তাদেরকে অনেকের কোনো ট্রেস নাই, তারা কোথায় আছেন, কিভাবে আছেন, তাদের পরিবারও জানে না। এবং বাংলাদেশকে একটি খুনের রাজ্য, বিশেষ করে যারা মাইনরিটি কমিউনিটির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং তাদেরকে নির্যাতন করছে, এখনো করছে এবং হাজার হাজার মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। আপনি একটু আগে আমি শুনছিলাম যে একটি মামলা সিলেটে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা এক মহিলা করেছিলেন, তার স্বামী এসে বলছে যে আমি এখনো জীবিত, আমি মরি নাই। এবং এই মামলায় দুর্ভাগ্যবশত আমিও আসামি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি যে বিষয়টা বলছেন আমি পিসিআরকেও বলবো বিবিজি ব্রেকিংটা রাখতে, আপনি যখন কথা বলছেন তখন মানে এটা অদ্ভুত জিনিস, আমি এটা সার্কাস চলছে যেন একজন ব্যক্তি যে মারাই যান নাই তার মৃত্যুর জন্য শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে, এফআইআর করা হয়েছে, সে আবার জীবিত অবস্থায় গটগট করে থানায় গিয়ে বলছে আমি জীবিত আছি, 3 মাস পরে ফিরে আসছে। এটা কি চলছে বাংলাদেশে? আচ্ছা দাদা, আমি যে কথাটা বলতে চাই মানে সমস্ত বাংলাদেশ আপনার একটি মানে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে, শীর্ষ সন্ত্রাসী এবং জেলের মধ্যে যারা জঙ্গি ছিল সেই জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে, আপনারা জানেন। এবং এটা একটা প্ল্যান ছিল, জঙ্গিদের সাথে তারা আগে জেলের মধ্যে আগে মিটিং করেছিল যে এই জঙ্গিরা যদি 5ই অগাস্টে তারা এই যে বাংলাদেশে যে কিলিং হয়েছে 5 তারিখ এবং 5 তারিখের আগে পরবর্তী সময় যে কিলিং হয়েছে, আওয়ামী লীগের প্রায় 590 জনের 91 জনের নাম আমরা এই মুহূর্তে পেয়েছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনো মিসিং। 3200 পুলিশকে তারা হত্যা করেছে এবং জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। 3200 পুলিশকে হত্যা করেছে বলে আপনি বলছেন? বাংলাদেশে 3200 পুলিশকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, 3200 পুলিশকে মারা হয়েছে। 3200 পুলিশকে হত্যা করা হয়েছে এবং একজন প্রেগনেন্ট পুলিশ কনস্টেবল বলেছিলেন ভাই আমার পেটে বাচ্চা আছে, তারপরেও তাকে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় 16 জনকে এক সিরাজগঞ্জের একটি তারা যাত্রাবাড়ি তারা সহ বিভিন্ন জানায় 560টি পুলিশ স্টেশন মানে থানাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। এবং অনেক পুলিশের ঊর্ধ্বতন যারা উচ্চ পর্যায়ের কর্মীরা তাদের পরিবারও জানে না, অনেক পরিবার আমাদের সাথে কান্নাকাটি করছেন, তারা এখনো জানেন না তাদের স্বামীরা কোথায় আছেন, তাদের বাচ্চারা তারা জানে না যে তাদের বাপ পিতামাতা তারা কোথায় আছেন, তাদেরকে মেরে ফেলে হচ্ছে এবং হয়তো পরবর্তী সময় তারা আর কোনোদিন এই তাদের বাচ্চাদের সামনে। আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, আপনি নিজে নির্বাসিত রয়েছেন, আমি আপনাকে শেষ প্রশ্ন করছি, আপনি হ্যাঁ কি না উত্তর দিন এবং সত্যি কথাটা বলুন, যাহা বলিব সত্য কথা বলিব। সত্যি কি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ যারা রয়েছেন তাদের যে খবর দেখানো হচ্ছে
সেগুলো সত্যি মিথ্যা খবর? মোহাম্মদ ইউনূস কি সত্যি হিন্দু বৌদ্ধ সংখ্যালঘুদেরকে খুব ভালো জায়গায় রেখেছেন বাংলাদেশে? বাংলাদেশে হিন্দুরা বৌদ্ধরা কি দুহাত তুলে নাচছেন? আমি একটা কথা বলি যে বাংলাদেশের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, বিগত মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন তারা মায়ের পেটে যেভাবে বাচ্চা মানে আগলিয়ে রাখেন, উনি বাচ্চাদের মতো উনি আগলিয়ে রেখেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মাইনরিটি কমিউনিটির যারা মানুষ। কিন্তু এই 5 তারিখের পরে তাদের উপর যে নির্যাতন হয়েছে, আমরা আমাদের এলাকায় অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সিলেটে অনেক অ্যাডভোকেট রঞ্জিত কুমার সরকার, উনি সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, ওনার বাড়ি 5 বার জ্বালিয়েছে। ওনার পরিবার কোথায় আছে কেউ জানে না। এবং আমাদের পীযূষ কান্তি দে স্বেচ্ছাসেবক লীগের একজন সভাপতি, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এবং এরকম অসংখ্য নেতাকর্মী, আমাদের দেবাংশু দাস মিটু সহ অনেক নেতাকর্মী বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছে। এই মাইনরিটির উপর তারা আক্রমণ এখনও কিন্তু করছে। তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় যারা নিরীহ, যারা অসহায় মানুষ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এবং স্কুলের যারা স্কুল কলেজে যারা পরীক্ষার্থী, তাদের উপরও আক্রমণ করছে। গতকালকে রাস্তায় 10 তারিখে আপনি দেখেছেন ঢাকার 0 পয়েন্টে একজন মহিলার উপর কিভাবে আক্রমণ করেছে। আজকেও তারা ব্রিটিশ হাই কমিশনার, স্বাস্থ্যমন্ত্রীকে তারা নাজেহাল করেছে আপনার পঙ্গু হাসপাতালে। এবং আমাদের ব্রিটেনের যিনি হাই কমিশনার সারা কুকের উপরও তারা তেড়ে বসেছিল। তো এরকম একটি বাংলাদেশকে তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষ খুন করছে, ডেইলি কিন্তু মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। মানুষ একটি কথাই বলতে শুরু করেছে যে আমরা সেখানেই ভালো ছিলাম। তো আমি যেটা বলতে চাই, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমি কেন আন্তর্জাতিক আইসিসিতে মামলা করার জন্য গেলাম, এটার কারণটা হলো বাংলাদেশে যেহেতু আইনের শাসন নেই, বাংলাদেশে যে একটি হত্যা, খুন এবং 1975 সালের 15ই আগস্টে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা বাংলাদেশের অবস্থা করেছিল, আজকেও সেই অবস্থা। এই কারণে ডক্টর ইউনূসকে এবং তার রেজিমকে আগামী দিনে আমরা আন্তর্জাতিক কোর্টে আপনি বলছেন আমি যদি খুব সহজ করে কবিতার ভাষায় বলি, নৌকা আবার পাল তুলেছে, অসম্ভব সম্ভাবনাও কি এবার সম্ভব হতে চলেছে? আপনাদের পালতোলা নৌকা কি সত্যি এবার পাল তুলছে? নৌকা ডুবি হয়ে গেছিল, এবার নৌকা কি পাল তুলছে বাংলাদেশে? শুনেন, এইটা ডক্টর ইউনূস নিজেই বলেছেন, মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান। আসলে একটি মাস্টার প্ল্যান করে জোর করে মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমাদের যারা বন্ধুরা আছে, বন্ধুরাদের সহযোগিতায় এবং বিশ্ববাসীর সহযোগিতায় এবং বাংলাদেশের মানুষ আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা, আজকে মানুষ কিন্তু খাচ্ছে। আজকে মসজিদে মন্দিরে ওনার জন্য দোয়া হচ্ছে। মানুষ একটি কথা বলছে যে উনার সময় যে উন্নয়ন হয়েছে, যে শান্তিতে আমরা ছিলাম, আমাদের কোনো ভয় ছিল না। আজকে মানুষ আতঙ্কিত। আমাকে সেদিন আমার একজন বন্ধু ঢাকার থেকে বললেন যে আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিলাম না, আমরা ছিলাম এই যে ছাত্রদের পক্ষে। আমি বললাম তারপর কি হলো? বলে আমরা এটা চিন্তা করতে পারি নাই যে আমরা এই অবস্থায় পড়বো। এখন তো আমি রাত্রে ঘুমাতে পারি নাই, কারণ আমার পরিবারের কোনো শান্তি নাই। কিন্তু আনোয়ার সাহেব আমি জানি সিলেটের অনেক মানুষ আজ দেখছেন আমাকে, জবাব চায় বাংলা, গোটা বিশ্বের বহু বাঙালি দেখছেন। আমি বলবো শেয়ার করুন, এগুলো ছড়িয়ে দিন, গোটা পৃথিবীকে জানান জবাব চায় বাংলা যে সত্য কথাগুলো দেখাচ্ছে। কালকে চিটাগং নিয়ে দেখিয়েছি, আজকে সিলেট নিয়ে দেখাচ্ছি, কাল হয়তো কলকাতা শহরে এটা হতে পারে। এবং সে কারণে অনেক ধন্যবাদ আমাকে। দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আজ কথা বলবো, যেখানে মানস ভট্টাচার্য লেখক থাকবেন এবং রাজু ঘোষ রাজনৈতিক বিশ্লেষক থাকবেন, দ্বিতীয় যে বিষয়, এত কিছু হয়ে যাচ্ছে পাশের দেশে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যে গান হয়, কবিতা হয়, ঢাকায় কবিতা উৎসব হয়, সিনেমা উৎসব হয়, ঢাকায় গিয়ে কাচ্চি বিরিয়ানি যারা খান, এর পরেও হিন্দু মরছে চুপ বুদ্ধিজীবীরা। কলকাতা শহরের বুদ্ধিজীবী এরা এক বিশেষ প্রজাতি, তারা ক্যা ছি করেন। কলকাতা শহরের বাম, তৃণমূল, কংগ্রেস এরা প্যালেস্তাইন নিয়ে ঝাঁপিয়ে পড়েন,
নিকারাগুয়া নিয়ে ঝাঁপিয়ে পড়েন, লিবিয়া নিয়ে ঝাঁপিয়ে পড়েন, কিউবা নিয়ে ঝাঁপিয়ে পড়েন, মেক্সিকো নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ইসরায়েল নিয়ে ঝাঁপিয়ে পড়েন, হামাস নিয়ে ঝাঁপিয়ে পড়েন, হিজবুল্লাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েন, গাজা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। বাংলাদেশের হিন্দুদের কথা শুনলেই চুপ। বাংলাদেশের হিন্দুরা মরছে জানলেই চুপ। বাংলাদেশের হিন্দুদেরকে জবাই করা হবে শুনলেই চুপ। তারা দেখতে পারেন না বাংলাদেশের হিন্দুরা মরছে, তারা শুনতে পারেন না বাংলাদেশের হিন্দুদেরকে মারা হচ্ছে, তারা বলতে পারেন না বাংলাদেশের হিন্দুদেরকে মারা যাবে না, তার জন্য মিছিল করতে পারেন না। কিন্তু কিসের জন্য বাংলাদেশের ছেড়ে দিন, গোটা বিশ্বের আন্তর্জাতিকতাবাদ আমরা বলি, কলকাতা শহর আন্তর্জাতিকতাবাদের রাজধানী হয়ে গেছিল একটা সময়। আন্তর্জাতিকতাবাদে বাংলাদেশটা শুধু থাকে না। বাংলাদেশে যদি হিন্দুরা মারা যায়, বৌদ্ধরা মারা যায়, তাদের ঘরবাড়ি ভাঙা হয়, তার জন্য কেউ কথা বলে না। মজার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ কিন্তু এসছে পূর্ব পাকিস্তান থেকে, এসেছে বাংলাদেশ থেকে, প্যালেস্তাইন থেকে আসেনি, গাজা থেকে আসেনি, নিকারাগুয়া, হনুলুলু, কিউবা এসব জায়গা থেকে আসেনি। রক্ত গরম হয় না কেন তাদের? আজ তার জবাব বাংলার মানুষ চায়। আমি দেখতে চাই কলকাতার আন্তর্জাতিকতাবাদ, কলকাতার এই আন্তর্জাতিকবাদী যারা রয়েছেন তারা কিসের জন্য রাস্তা কাঁপিয়েছিলেন? নেলসন ম্যান্ডেলার জন্য মিছিল করা হয়েছে, এই কলকাতা শহরেই মিছিল করা হয়েছে। বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করা হচ্ছে না। নিকারাগুয়া, কিউবার জন্য মিছিল করা হয়েছে। বামপন্থীদের একটা মিছিল, বাংলাদেশে হিন্দু মারা হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও, এটা বলে একটাও মিছিল হচ্ছে না। সাদ্দাম হুসেনের ফাঁসির প্রতিবাদে আমেরিকান সেন্টারের সামনে মিছিল হয়েছে, কিন্তু আমেরিকান সেন্টারের সামনে একটা এসএফআই-ডিওয়াইএফআই এর মিছিল আমি দেখিনি যেখানে চিৎকার করে তারা বলছে কেন বাংলাদেশের হিন্দুরা মারা যাচ্ছে, আমেরিকান ডিপ স্টেট জবাব দাও, ডিপ স্টেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বলছে না তারা, বলছে না তারা। ভিয়েতনামের সমর্থনে মিছিল হয়েছে, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম মিছিল তো হয়েছে কলকাতা শহরে। বাংলাদেশের তোমার নাম আমার নাম বাংলাদেশ, বাংলাদেশ মিছিল হচ্ছে না। প্যালেস্তাইনের সমর্থনে মিছিল হয়েছে, সেই ছবিও দেখাবো আমরা। এর পাশাপাশি প্যালেস্তাইন, গাজা, গাজার জন্য সংহতির জন্য মিছিল হয়েছে, একাধিক ছবি আজ আমি দেখাতে চাই আপনাদেরকে। কিন্তু তার আগে একবার দেখানোর চেষ্টা করব এই যে কথায় কথায় বামপন্থীরা, এই উচ্চিংড়ে যারা যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে, কি বলে, সেকুলার, সেকুলার, সোনার পাথর বাটি, আসলে মেকি সেকুলার। এই উচ্চিংড়ে যারা, তারা একটা ডায়লগ হেভি দেয়, প্রীতিলতা ওয়াদেদারের ভূমিতে মৌলবাদ নিপাত যাক, সূর্য সেনের এই মাটিতে মৌলবাদ নিপাত যাক। আরে প্রীতিলতা ওয়াদেদারের মাটিতে মৌলবাদীরা লাফালাফি করছে, সূর্য সেনের বাড়ি ঘর দৌড় গ্রাম সব জ্বলছে। সূর্য সেনের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা আর প্রাণ নিয়ে থাকতে পারছে না চিটাগংয়ে। এই যে প্রীতিলতা ওয়াদেদার, আমি জানতে চাই সেই সমস্ত ক্যাম্পাসে, ওই টুকরে টুকরে ক্যাম্পাস, সেই টুকরে টুকরে ক্যাম্পাসে আমি জানতে চাই প্রীতিলতা ওয়াদেদারের যারা ফ্ল্যাগ নিয়ে এরমভাবে নাচান ওড়ান, তারা প্রীতিলতা ওয়াদেদারের নিজের মাটি, চিটাগংয়ের মাটি, চট্টগ্রামের মাটি, সেখানে যখন হিন্দুরা মরছে, প্রীতিলতা ওয়াদেদার কে ছিলেন? হিন্দু ছিলেন তো, গর্বিত হিন্দু ছিলেন, গর্বিত ভারতীয় ছিলেন। সূর্য সেন কে ছিলেন? গর্বিত হিন্দু, গর্বিত ভারতীয় ছিলেন। চিটাগংয়ের মাটিতে মৌলবাদীদের ঠাঁই নাই, ঠাঁই নাই যারা বলেন, ঠাঁই হয়েছে বামপন্থীরা নিশ্চুপ। টাকা পাননি, নির্দেশ পাননি, আমেরিকান ডিপ স্টেট কোনো সিদ্ধান্ত নেয়নি, পলিট ব্যুরো কোনো সিদ্ধান্ত নেয়নি, তার জন্য আমি জানি না। আমি দেখাতে চাই চিটাগংয়ের ম্যাপটা, ভালো করে দেখুন। এই চিটাগং কিন্তু ভারতের সামনে যে কোনো দিন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে। চিটাগংয়ের মানুষ কিন্তু স্বাধীনতা চাইছে। চিটাগংয়ের হিন্দু এবং বৌদ্ধদের দেওয়ালে পিঠ থেকে গেছে, বাংলাদেশের হাতছাড়া হয়ে যেতে পারে চিটাগং। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, আমি পুরো ম্যাপটা একবার পুরো ফুল ক্লিক করে দেখানোর জন্য বলবো কোথায় কোন জায়গা রয়েছে, একদম পরপর একবার দেখে নিই, তারপরে বলবো। এটা গ্রাফিক্যাল উপস্থাপনা। অসম, পশ্চিমবঙ্গ, পুরো নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব ভারত। স্বাধীনতার সময় এই বাংলাদেশ, এটা ছিল পাকিস্তানের দিকে আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের এই চিটাগং যে জায়গাটা, এই জায়গাটা, এটা কিন্তু আমাদের সাথে থাকার কথা ছিল, আমাদের সাথে বেইমানি করা হয়েছে, আমাদের সাথে ধোঁকা দেওয়া হয়েছে। ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেস নির্দিষ্টভাবে জওহরলাল নেহেরু ধোঁকাটা দিয়েছেন, কারণ এই অঞ্চলটা, দেশটা ভাগ হয়েছিল হিন্দু মুসলিম বা ধর্মের বিজাতি তত্ত্বের ভিত্তিতে, কিন্তু এই জায়গাটাতে 99% হিন্দু এবং বৌদ্ধরা ছিলেন। এই জায়গায় 99% হিন্দু বৌদ্ধ থাকার পরে ওটা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়, এবং তার ফলে আমাদের ভয়ঙ্কর যে অসুবিধাটা হয়, তাহলে এই গোটা নর্থ ইস্টে দেখুন, মেঘালয়, ত্রিপুরা, অসম, এদিকে পশ্চিমবঙ্গ, এই জায়গাটা পশ্চিমবঙ্গের নিজস্ব
সমুদ্রের রাস্তা রয়েছে, কিন্তু এই জায়গাটা পুরো ডেডলক হয়ে যায়। মিজোরাম, ত্রিপুরা, এর পাশাপাশি যদি চিটাগংটা পাওয়া যায়, অর্থাৎ চিটাগংয়ের মানুষ যদি আবার ভারতে ফিরে আসার কথা ভাবেন, ভারতে ফিরে আসা বা মিশে যাওয়ার কথা ভাবেন, তাহলে এই দেখুন চিটাগং, ত্রিপুরা, মিজোরাম 7 সিস্টার হয়ে যাবে 8 সিস্টার, এবং এই 8 সিস্টার হয়ে গেলে এই পুরো যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে আমেরিকা ছেড়েই দিন, মঙ্গল গ্রহেরও কেউ এসে জাহাজ দাঁড় করাতে গেলে প্রথমে ভারতের থেকে পারমিশন নিতে হবে, এবং চাওয়া উচিত। শেখ হাসিনা আসলে সেই কাজটাই করেছেন, বে অফ বেঙ্গলে আমেরিকার যেন কোনো ধরনের দাদাগিরি না চলে। চিটাগং, এই চিটাগং 1946-47 সালে হিন্দু প্রধান, বৌদ্ধ প্রধান এলাকা ছিল, কিন্তু এখন পশ্চিমবঙ্গের একেবারে পাশে চিটাগং থাকলেও চিটাগং এবং পশ্চিমবঙ্গের মধ্যে বারবার নিজেদের মধ্যে অনেক ধরনের আলাপচারিতা হয়েছে। চিটাগংয়ের বহু মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্ন সময় বলেছেন তারা মিশে যেতে চান ভারতের সাথে। সত্যি মিশবেন কিনা আমি জানি না, কিন্তু চিটাগং ভালো নেই। চিটাগং বা চট্টগ্রাম, সেই চট্টগ্রাম কার ভূমি, কার পুণ্যভূমি? প্রীতিলতা ওয়াদেদার এবং সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদেদার। চট্টগ্রাম জ্বলছে, কোনো মিছিল নেই বাংলায়, একটা শুধু শুভেন্দু অধিকারী এবং কিছু সাধু সন্তরা করলেন। আরে আমি তো দেখতে চাইছি এসএফআই মিছিল করছে, ডিওয়াইএফআই মিছিল করছে, আমি তো দেখতে চাই তৃণমূল কংগ্রেস বাংলাদেশ কেন এই ধরনের জিনিস হচ্ছে জবাব দাও, এই নিয়ে মিছিল করছে, নেই। কিন্তু কি কি জিনিস নিয়ে মিছিল হয়েছে আমি দেখাবো। দেখুন, এই কলকাতা শহরেই শেখ হাসিনার সরকার যখন পতন হয় তখন মিছিল হয়েছে, আমি সেই ছবি দেখাবো। এরপরে যে ছবি, সেই ছবি দেখাবো। দেখুন, প্রথম যে ছবিটা, আমি ফুল ন্যাটসে এই কলকাতা শহরে যাদবপুরে আজাদি আজাদি পেয়ে গেছে তারা 47 সালে। কাশ্মীর মাঙ্গে আজাদি, তিলোত্তমার জন্য মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান দেওয়া হয়েছিল। আমি দেখতে চাই এই কচি উচ্চেংড়েরা তারা বাংলাদেশে হিন্দু মরছে, বৌদ্ধরা মরছে, তার জন্য কোনো মিছিল করবে কিনা। না, আসলে এরা প্রত্যেকে হিন্দু বিদ্বেষী এবং বাটেঙ্গে তো কাটেঙ্গে, ভাগ হবেন কি মরেছেন, সময় এসেছে ভেবে দেখার। এর পরের ছবি দেখাবো, এটা যাদবপুরের ছবি দেখাবো। এর পরের ছবি দেখুন, তিলোত্তমা বা অভয়ের জন্য যে মিছিল, যে স্লোগান, সেই স্লোগানের মধ্যে মনুবাদ সে আজাদি, অমুক মাঙ্গে আজাদি, বিভিন্ন কিছু। আমি দেখতে চাই এদের মধ্যে একজন একটা প্ল্যাকার্ড হাতে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে, প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে বাংলাদেশের হিন্দুরা মরছে কেন, মোহাম্মদ ইউনূস জবাব দাও। বাংলাদেশের হিন্দুদের পাশে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুরা রয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষেরা রয়েছে, নেই। এরপরের ছবি দেখুন, প্যালেস্টাইনের জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুক্ত প্যালেস্টাইনের জন্য, এন্ড অফ ব্লকেজ, স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন, এ ফ্রি প্যালেস্টাইন, এন্ড অকুপেশন। এটা কলকাতার ছবি। কলকাতায় প্যালেস্টাইনের জন্য মিছিল হয়, হিন্দুরা মারা যাচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বা তৃণমূল কংগ্রেসের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, কোনো মিছিল আপনি দেখতে পাবেন না। আমি জানি না বাংলাদেশের হিন্দুরা কি মানুষ নয়, বাংলাদেশের হিন্দুরা কি মঙ্গল গ্রহ থেকে এসছেন? কারা যারা বাংলাদেশের হিন্দুদের জন্য দাঁড়াতে পারে না কিন্তু প্যালেস্টাইনের জন্য দাঁড়ায়? প্যালেস্টাইন থেকে আমাদের বাপ ঠাকুর দ্বারা এসেছে, আমাদের বাপ ঠাকুররা বেশিরভাগ এসেছে পূর্ব পাকিস্তান থেকে, পূর্ববঙ্গ থেকে। একবারও মনে হচ্ছে না আমরা বাংলাদেশের জন্য লড়বো, আমরা বাংলাদেশের জন্য দাঁড়াবো, চিৎকার করে মোহাম্মদ ইউনূসকে বলবো যে মোহাম্মদ ইউনূস এভাবে হিন্দু বৌদ্ধদেরকে টর্চার করা যাবে না। এরপরের ছবি আমি ছেড়ে দিলাম তৃণমূল কংগ্রেসের কথা, বামেদের দেখুন, সিপিআইএমএল, সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক against the Israeli occupation and genocide in Gaza, Palestine. মোহাম্মদ সেলিমকে আমি দেখতে চাই কাল মোহাম্মদ সেলিম উদাত্ত কণ্ঠে চিৎকার করে বলছেন বাংলাদেশের হিন্দুদের পাশে আছে সিপিআইএমএল, বাংলাদেশের হিন্দুদের পাশে আছে ফরওয়ার্ড ব্লক, বাংলাদেশের হিন্দুদের পাশে আছে সিপিআইএম। মোহাম্মদ সেলিম এবং তার পাশাপাশি যারা বাম নেতৃবৃন্দ রয়েছেন তারা অবস্থান স্পষ্ট করুন, তারা কি হিন্দু বিদ্বেষী? তারা বলে দিন যে না ভাই, আমরা প্যালেস্টাইনের যারা মারা যাচ্ছেন, যারা গাজাতে মারা যাচ্ছেন, যারা নিকারাগুয়াতে মারা যাচ্ছেন, কিউবাতে যারা মারা যাচ্ছেন, তাদের পাশে আছি। আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে নেই, আমরা বৌদ্ধ এবং হিন্দুদেরকে ভোট ব্যাংক মনে করি না। বলে দিন, কলকাতা শহরে বামেরা সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলও করেছে। দেখুন কি বিশাল মিছিল, মরছে হিন্দু, বুদ্ধিজীবীরা চুপ, মরছে হিন্দু, সেকুলাররা চুপ, মরছে হিন্দু, বামেরা চুপ। এত বড় মিছিল বাংলাদেশের হিন্দুদের জন্য করা যায় না?
সাদ্দাম হোসেনকে ফাঁসিতে চড়িয়েছে আমেরিকার কিছু এসে যাচ্ছে না। কলকাতা শহরে এইটুকু জায়গাতে বামপন্থীরা চিৎকার করছে, কিন্তু তারা যুক্তি হিসাবে বলে অ্যাটলিস্ট বার্তা তো দিতে পারলাম, স্টেটমেন্ট তো দিতে পারলাম যে আমরা সাদ্দাম হোসেনের এই ফাঁসির বিপক্ষে। তা সেভাবেই বার্তা দেওয়ার জন্য দিন না আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে একটা মিছিল করুন না, করে বলুন না বাংলাদেশের সংখ্যালঘুদের যে এরকম অবস্থা, অবিলম্বে মোহাম্মদ ইউনূস তুমি শুধরে যাও, না শুধরালে আমরা ব্যবস্থা নেব, গোটা ভারত এক হয়ে ব্যবস্থা নেবে। আছে দম বলা? আমি জানি না। সাম্রাজ্যবাদ বিরোধী বিশাল বড় বড় কথা নিয়ে এখানে মিছিল হয় কলকাতা শহরের বাবুরা। দেখুন এরপরে হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনের সামনে পিডিএসএফ এর মিছিল হয়েছিল শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে। মোহাম্মদ ইউনূসের জন্য এরকম কোনো মিছিল হবে? আজাদি আজাদি স্লোগান উঠেছিল যখন 5ই আগস্ট বাংলাদেশে তথাকথিত এই নৈরাজ্যবাদ, সেটা হুলিগানিজমের সিস্টেমেটিক একটা রাজত্ব শুরু হয়। আমি দেখতে চাই এই ছেলেমেয়েগুলোকে, আমি দেখতে চাই এই ছেলেমেয়েগুলো বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করছে। আমি দেখতে চাই এরা স্লোগান দিচ্ছে প্রীতিলতা ওয়াদেদারের পুণ্যভূমি চিটাগংয়ে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, প্রীতিলতা ওয়াদেদারের আত্মীয়দেরকে মারা হচ্ছে, স্বজনকে মারা হচ্ছে, মাস্টারদা সূর্য সেনের স্বজন তাদেরকে মারা হচ্ছে, তাদের জন্য আমরা মিছিল করছি। আজ করবে তারা তো নিজেদের বিপ্লবী মনে করে। এই চ্যালেঞ্জ আমি আজকে রাখলাম, বিপ্লবী যারা এই মুহূর্তে, যে বিপ্লবীরা সূর্য সেনের পতাকা ব্যবহার করে, সূর্য সেনের স্বজনরা যেখানে মারা যাচ্ছে, কচু কাটা হচ্ছে, তাদেরকে জবাই করা হচ্ছে, চিটাগংয়ে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, সূর্য সেনের স্বজাতিরা, সূর্য সেনের আত্মীয় স্বজনরা, প্রীতিলতার আত্মীয় স্বজনরা, হবে মিছিল তাদের জন্য? এই প্রশ্ন রাখলাম। এবং তার পাশাপাশি রাজু ঘোষ এই মুহূর্তে রয়েছে। রাজু ঘোষ মিছিল করবেন কাল? কভার করবো, আমি নিজেই যাবো কভার করতে। না, আপনি এতক্ষণ ধরে দীর্ঘ লম্বা একটা ভাষণ দিলেন, এই ভাষণের সাথে মানে কারা যুক্ত, কেন বলছেন, কি বৃত্তান্ত, এগুলো সব খুব মানে অস্পষ্ট ব্যাপারগুলো। এটুকু বুঝতে পারলাম যে আপনি মানে যেটুকু বলতে চাইছেন যে যারা কেন্দ্র সরকার বিরোধী যারা করে তারা কেন এখন পথে নামেনি, সেটাই আপনার দুঃখ ক্ষোভ, এছাড়া কিছু না। শুভেন্দু অধিকারী আমি একটা কোথাও ছোট মিছিল করেছে সেটা আপনি বলেছেন, ভুল হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না মহিউদ্দা, এতক্ষণ ধরে রাজু ঘোষ, আমি একটাই দাবি করছি, তাহলে ক্লিয়ার হয়ে যাক, ওই কি বলে হিন্দিতে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক। বেশ, শুভেন্দু অধিকারীরা তো প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ হিন্দুরা মারা যাচ্ছে বাংলাদেশে, আমাদের খারাপ লাগছে, আমাদের রক্ত গরম হচ্ছে, আমরা মিছিল করছি। আপনারা বলে দিন আমরা মজা পাচ্ছি, হিন্দুরা মারা যাচ্ছে আমরা মজা পাচ্ছি, বলে দিন, হাততালি দিয়ে বলে দিন। সারা বিশ্বের হিন্দুরা মনে করছে যে আপনারা তৃণমূল কংগ্রেস বা বামেরা হয়তো হিন্দুদের সঙ্গে থাকবেন, সংহতি জানাতে যেভাবে গাজা প্যালেস্তাইনের জন্য মিছিল করেছেন। ঠিক, আপনি তো 40 মিনিট বললেন, একটু আমাদের সুযোগ দিন বলার দাদা। তা আমি বলছি যে আপনি বাংলাদেশের হিন্দুদের এবং যারা অন্যান্য যারা মাইনরিটিস রয়েছে তাদের উপরে যে অত্যাচার হয়েছে বলে যে প্রচার চালিয়ে বা যেটা করার চেষ্টা করছেন, না আমি করছি না, তার মানে আপনি বলছেন যে এরকম ধরনের কিছু হয়নি না? আমি বলছি হয়নি কি? আরে বলুন না রাজু ঘোষ, আপনার রাতে ঘুম হয়? দাঁড়ান, রাজু ঘোষ আপনার রাতে ঘুম হয়? এত মিথ্যা কথা বলে আপনার রাতে ঘুম হয়? আপনি ঘুমাতে পারেন রাতে? মহিউদ্দা বলছি বাংলার মানুষের জন্য একটু ভাবুন না, যারা বাংলা, আরে বাংলার মানুষের জন্য ভেবেই তো বলছি, বাংলাদেশের হিন্দুদের আজকে এই অবস্থা হচ্ছে, কাল না আমার এই অবস্থা হয়, মণিপুর এক রাতের নোটিশে এই সমস্ত রাজ্যগুলোতে যে ওপার বাংলার মানুষরা দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার চুপিসারে প্রত্যেকটা ওপার বাংলার মানুষকে পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠাবার চক্রান্ত করছে। যাদের বাপ ঠাকুরদার সমস্ত সম্পত্তি, তাদের এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, যাদের কাগজপত্র, ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, তাদের জন্য একটু কথা বলুন। বাংলাদেশের হিন্দুদের যারা আপনি খবর দেখাচ্ছেন, প্রচার করছেন, অপপ্রচার করছেন, সেটা যারা দেখছে মানুষ বুঝতে পারছে, কিন্তু এই সমস্ত মানুষদের বেনাগরিক করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর যে গভীর চক্রান্ত, সেটা নিয়ে ভাবুন। কয়েকদিন পরে এই দেশ থেকে মানুষগুলো কোথায় যাবে? এই দেশ থেকে মানুষগুলো কোথায় যাবে? অপপ্রচার কোনটা? অপপ্রচার কোনটা? আরে অপপ্রচার কোনটা সেটা তো বলুন। মানে হিন্দুরা মারা যাচ্ছে না বাংলাদেশে, বাংলাদেশে হিন্দুরা মারা যাচ্ছে না, ভাবুন, প্রমাণ হয়ে গেছে। কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 1971 সাল 24 বুঝে গেছি, রাত্রি আগে পর্যন্ত যারা আসামে প্রবেশ করেছে তাদেরকে তথ্য প্রমাণ দিয়ে ভারতে বাস করতে। আমি এবার একটু বলি 1948 সাল জুলাইয়ের আগে যারা ভারতে বসবাস
কাজ করছে প্রমাণ দিতে পারবে তারাই শুধু বেশ ভারতের দারুণ বলেছেন। আপনার পথসভায় ফুল মার্কস। আমি আবার হয়ে গেছে। শান্ত হন, জল খান, শান্ত হন। একটু আমি পিসিআরকে বলবো কোল্ড ড্রিঙ্কস এনে দিতে, গরম চা এনে দিতে। হিন্দুরা মারা যাচ্ছে না, রাজু ঘোষ আনন্দে আছেন, আজ রাতে ভালো ঘুম হবে, সব ঠিক আছে। আমি মানস ভট্টাচার্যের কাছে যাই। মানস ভট্টাচার্য, এ কারণেই কি চিৎকার করে বলা হচ্ছে বটেঙ্গে তো কাটেঙ্গে, বিভাজনেই মৃত্যু, ঐক্যেই বল। রাজু ঘোষ, না না ময়ূক ঘোষ, মানস ভট্টাচার্য সবাই এই মুহূর্তে দেখুন ভাগে ভাগে এটা অন্তত বিশ্বাস করার চেষ্টা করছি না যা হচ্ছে সব ঠিক আছে, বাংলাদেশে কোনো হিন্দুদের সাথে কিছু হচ্ছে না। এই কারণেই কলকাতা শহরে কোনো মিছিলও বোধহয় নেই। রাজুদা, আমি জানি না বাংলাদেশ সম্পর্কে কতটা জেনেছে। আমি যেহেতু বাংলাদেশের সঙ্গে নিয়মিত যাতায়াত আছে, রাজুদাকে প্রথম দুটো প্রশ্ন। ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙা হয়েছে, যার সঙ্গে বাঙালি সেন্টিমেন্ট জড়িত, আপনি কি সেই মৌলবাদের প্রতিবাদ করবেন? রবীন্দ্র ভবন যেটার নাম ছিল সেটার নাম মুছে দেওয়া হয়েছে, রবীন্দ্র স্মৃতি ভবন, পুরো নামটাই পাল্টে অন্য একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। এইগুলোর বাঙালি হিসাবে কি আমরা প্রতিবাদ করতে পারি না? আপনি পলিটিক্স বাদ দিন, আপনি হিন্দুত্ব বাদ দিন, ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার প্রতিবাদে আমরা কেন কলকাতায় মিছিল করতে পারি না? আপনাকে আমি এবার অনুরোধ করব, আপনি পানাম সিটি বলে ঢাকা থেকে এই 18 কিলোমিটার দূরে একটা সিটি আছে, যেটা আমাদের অনেকটা সল্ট লেকের মতো ছিল। সেটা ছিল বাংলাদেশের ধনী হিন্দু ব্যবসায়ীদের একটা এলাকা। সেই এলাকা থেকে এক রাতের মধ্যে সমস্ত ব্যবসায়ীদেরকে খুন করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। গুগল সার্চে, ভারতে পাঠানো হয়েছিল, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এখন তারা যদি সেটা উদ্ধারের চেষ্টা করে যে কোনোভাবে, অন্যায়টা কোথায়? আজকে পশ্চিমবঙ্গে 4 কোটি বাংলাদেশি আছে যাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিল। এরা যদি সেই মুভমেন্ট করে যে বাংলাদেশে আমরা আমাদের জন্মভূমি উদ্ধার করতে চাই, অন্যায়টা কোথায় নৈতিকভাবে? যদি ইসরায়েল 2000 বছর পরাধীন থাকার পর নিজেদের ভূমি উদ্ধার করতে পারে, তাহলে বাংলাদেশ থেকে আসা 4 কোটি মানুষ যদি আবার বাংলাদেশ অভিযান করে যে আমরা বাংলাদেশের নিজের জন্মভূমি উদ্ধার করব, তাহলে অন্যায়টা কোথায়? মানুষদা, সেটা অন্যায়টা কোথায়? আগে আমাকে বলুন। তারা সবাই ভারতীয় হিসেবে নিজেদের ভাবে। আরে এখন ভাবাগুলি মানুষ, আমি বলছি তারা বাংলাদেশে গিয়ে যদি আরে চাই না, আপনি চান না, আপনি চান না, তারা কেন চাইবে না? আপনি নিজের মত কেন চাবি দিচ্ছেন? মুসলিম মারা গেছে, কতজন মুসলিম মারা গেছে জানেন? না না, শুধু হিন্দু কেন আইডেন্টিফাই করছেন? মুসলমানরা মারা যায়নি। আচ্ছা শান্ত আপনি 30 সেকেন্ড। আচ্ছা শান্ত আমি আচ্ছা মানসদা আপনি একটু চুপ হয়ে গেছে মানসদা রাজুদা, আমি আপনি একটু শান্ত কেউ চায় না বাংলাদেশ যেতে। এবার 30 সেকেন্ড। আপনি জিজ্ঞেস করুন, কেউ চায় না, তারা চলে এসেছে এখানে এসে তারা বাড়ি ঘর জমি সম্পত্তি সব করেছে। তারা এখানে চাকরি করছে। আমি একটা পুরনো রেকর্ড দিচ্ছি 1 বছর আগে, যেটা খুব দুঃখজনক, আপনাকে আমি এখনই দেখাতে পারি। সেই ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে marxবাদ.net বলে একটি কাগজে 6 মাস আগে লেখা হয়েছে যে ভারতের কমিউনিস্ট পার্টির 47 সালের স্ট্যান্ড ছিল স্বাধীন বঙ্গদেশ গঠন করার। আমরা এখনো সেই স্ট্যান্ডে ঠিক আছি। প্রমাণ চান আপনাকে লিখিত দেখাতে পারি। এবং তার পাশাপাশি এটা স্ট্যান্ড, এবং তার পাশাপাশি সিপিএমের লোক বলতে পারবে। আমি আমার সময় শেষ। বেশ আমি সাউন্ড অফ করছি, আমার সময় শেষ। কিন্তু মানসদা এবং এই মুহূর্তে রাজু ঘোষ যেভাবে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়াই উচিত। বাঙালিদের এটাই করা উচিত। বাঙালি তার্কিক জাত, কিন্তু এরা কেন চুপ আমি জানি না। একবার দেখে নেব, কাল কি মিছিল হবে? কাল কি বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করবেন অপর্ণা সেন? কাল কি বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করবেন কৌশিক সেন? কাল কি বাংলাদেশের হিন্দুরা কেন মারা যাচ্ছে, জবাই হচ্ছে, ব্রাত্য বসু মিছিল করবেন? সুবোধ সরকার কবিতা লিখবেন কেন প্রীতিলতা ওয়াদেদারের পুণ্যভূমিতে মৌলবাদের দাপাদাপি? জয় গোস্বামী কি বলবেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যেভাবে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে? শুভা প্রসন্ন কি ছবি আঁকবেন কিনা আমি জানি না। নচিকাতাকে গান লিখবেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধদের কেন মারা হচ্ছে? অর্পিতা ঘোষ নাটক লিখবেন। অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি প্রশ্ন করবেন মোহাম্মদ ইউনুসকে? আমরাও নোবেল পুরস্কার পেয়েছি, মোহাম্মদ ইউনুস তুমিও নোবেল পুরস্কার পেয়েছো। এই অসভ্যতা আমি বন্ধ করো। এই অসভ্যতা যতদিন চালাবে ততদিন তোমাদের বিরুদ্ধে প্রতিবাদপত্র লিখে যাব এবং জবাব চাই বাংলা। আমি ময়ূক করে যাব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।